নমস্কার, আপনারা দেখছেন বেপরোয়া প্রশ্ন করে সোজাসুজি। আজ আমাদের এই চ্যানেলে মুখোমুখি হচ্ছেন বিশিষ্ট অভিনেতা দীপাঞ্জন ভট্টাচার্য, যাকে আমরা জ্যাকদা বলেছি। জ্যাকদা, প্রথমেই তোমাকে বেপরোয়া চ্যানেলে স্বাগত। দাদা, এত ব্যস্ততার মধ্যে কয়েকটা প্রশ্ন করব। সাম্প্রতিককালে রাহুল অনুরোদয় ব্যানার্জি মারা গিয়েছেন, এ নিয়ে অনেক ঘটনা ঘটছে এবং অনেক কোয়েশ্চেন। এটা নিয়ে তুমি কি বলবে দাদা? না, এই মুহূর্তে আমাদের না খুব বেশি কথা বলা উচিত নয়, কারণ বিষয়টা এখন একটা লিগ্যাল জায়গায় চলে গেছে এবং আর্টিস্ট ফোরামের তরফ থেকে প্রোডাকশন হাউসকে তাদের কাছে জানতে চাওয়া হয়েছিল যে কি ঘটনা। তারা সেরকম সদুত্তর কিছু দিতে পারেননি। সেই জায়গা থেকে আর্টিস্ট ফোরাম বিষয়টা লিগালি মুভ করেছে। তো এখন এটার রেজাল্টটা আশা করি, বা আমার যেটা মনে হয় সেটা লিগালি হয়তো আসবে। তো সেখানে আমার কি বক্তব্য আলাদা করে এই মুহূর্তে বলে আমার মনে হয় সেটাতে হয়তো বিভ্রান্তি তৈরি হতে পারে। তো আমার বক্তব্য আমার কাছে এই মুহূর্তে দাঁড়িয়ে আমি সেটা নিয়ে বলতে চাই না, কারণ কারণ যে ঘটনাটা ঘটেছে সেটা অ্যাকচুয়ালি কি ঘটেছে আমরা কেউ জানি না। তো আমাদের সকলের কাছে, মানে শিল্পীদের, কলাকুশলী এবং আপামর জনতার কাছে, সকলের কাছে একটাই প্রশ্ন এবং তারা তারই উত্তর চাইছেন যে অ্যাকচুয়ালি কি ঘটেছিল, এটাই। রাহুল দা অন্তত সবার খুব পরিচিত, খুব ভালো মানুষ। অনেক সময় তোমার সাথে রাহুল দাকে প্রচারে দেখা গেছে বহু জায়গায়। তো সেই জায়গায় এইবার কতটা মিস করছো? ভীষণ মিস করছি, কারণ আজকে সকালবেলাই আমি ওই আমাদের বেহালা পশ্চিমে নিহার ভক্তর প্রচারে গেছিলাম। আমার কাছে ফিডে প্রচুর ছবি রয়েছে এবং রাহুল চলে যাওয়ার পর আমাকে বেহালার ওখানকার প্রচুর কমরেড আমাকে ওই এর আগে আমরা যখন নিহার ভক্তেরই প্রচার করতে গেছিলাম সেই ছবিগুলো পাঠিয়েছিল। আমি সেই ছবিগুলো দেখছি। ইনফ্যাক্ট আজকেই নিহারদাকেও বললাম যে এর আগের বারের প্রচারে আমি, রাহুল, আমরা সব একসাথে এসেছিলাম, কিন্তু এবারে রাহুল নেই আর কি। সেটা আমরা সকলেই খুব, মানে সেই জায়গা থেকে সত্যি এটা বড় লস এবং আমরা খুব মিস করছি। নিহারদা আমাকেও এই ইন্টারভিউতে এইবার বা এই কথাটা বলছিল যে রাহুল দা চলে যাওয়াটা খুব লস। দাদা, আমি একটা প্রশ্ন তোমাকে খুব সোজা সাপটা করবো। আর্টিস্ট ফোরামের মিটিং, সেইখান থেকে একজন স্বনামধন্য অভিনেত্রীকে কাঁদতে কাঁদতে বেরোতে দেখা গেছে, এ বিষয়ে কি বলা যায়? এই বিষয়ে না আমি এই মুহূর্তে মানে কোনো কমেন্ট করতে চাই না, কারণ সেদিনকের যে মিটিংটা হচ্ছিল সেটা যে বিষয়টা ছিল সেইটা নিয়ে, এবং সত্যি কথা বলতে ভেতরে কি ঘটনাটা ঘটেছিল সেটা আমি অ্যাকচুয়ালি জানি না, কারণ আমি সেই সময় ভেতরে ছিলাম না। তো সুতরাং আমি যখন জানি না, সেটা নিয়ে মন্তব্য করাটাও উচিত নয়। এবার একদম অভিনয় থেকে সোজাসুজি রাজনৈতিক ময়দানের প্রশ্ন। যে একটা, তুমি সব জায়গায় যাচ্ছ, অনেক প্রচার করছো, কোথাও একটা মনে হচ্ছে বিরোধী পক্ষ কিংবা অনেকে বলছে যে বামফ্রন্ট কি এবার শূন্যের খরাটা কাটাতে পারবে? এই ব্যাপারে তোমার কি মতামত? দেখুন, আমি তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, বামফ্রন্ট শূন্যের খরা কাটাতে তখনই পারবে যখন আপনারা বামফ্রন্টকে ভোটটা দেবেন। কারণ এমনি এমনি ম্যাজিক করে তো আর ওইটা হয় না। তবে হ্যাঁ, এবারে যত প্রচারে যাচ্ছি, যেখানে যাচ্ছি, যে এলাকায় যাচ্ছি, যে ওয়ার্ডে যাচ্ছি, সব জায়গায় কিন্তু একটা স্বতঃস্ফূর্ত সাড়া পাওয়া যাচ্ছে এবং মানুষ তারা বুঝতে পারছেন যে এই মুহূর্তে দাঁড়িয়ে যে সরকার চালাচ্ছে সেটা দিয়ে রাজ্য ঠিক চলছে না। তো যার ফলে তারা পরিবর্তন চান এবং 15 বছর তারা সুযোগ দিয়েছিলেন একটা সরকারকে, সরকার চালানোর জন্য, একটা দলকে। তো তারা সেখানে পুরোপুরি ব্যর্থ। তো মানুষ জানে এর আগে 34 বছর কিভাবে বামরা সরকার চালিয়েছেন এবং তাদের ভরসা আছে, এবং আমার মনে হয় মানুষ বামদের ফিরিয়ে আনবেন। যাকদা, একটা প্রশ্ন যেটা এইবারের ইলেকশনে নাড়া দিচ্ছে, সেটা হচ্ছে আমরা দেখেছি আরজি করে প্রথম গাড়িটা আটকানো হয় মীনাক্ষী মুখার্জি এবং কলতান দাশগুপ্ত। সেই কলতান দাশগুপ্তর বিপক্ষে প্রার্থী হয়েছেন অভয়ার মা বিজেপি প্রার্থী রত্না দেবনাথ। সেই রত্না দেবনাথ কাকিমাকে আমরা এখন দেখছি কলতানদার এগেনস্টে বলছে, এটাকে কতটা কিভাবে নিচ্ছেন? দেখুন, এখন উনি বিজেপির প্রার্থী হয়েছেন, ওনাকে ভোটের লড়াইতে নামতে হয়েছে, উনি নেমেছেন। তো সেখানে ওনাকে তো বিপক্ষে কথা বলতেই হবে, না হলে উনি ভোটটা পাবেন কি করে? কারণ উনি এখন যদি কলতানের সপক্ষে কথা বলেন, তাহলে তো মানুষ এমনিও কলতানকে ভোট দেবে, উনিও কলতানকে ভোট দেবে।
পানিহাটিতে আপনার বোধহয় প্রচার আছে, পানিহাটির প্রচারে গিয়ে আপনি মানুষের জনমত কি বুঝতে পারছেন? আমি গতকালই পানিহাটিতে গেছিলাম। উম, দারুণ ছাড়া গতকাল একটি মানে বিশাল মিছিল হয়েছিল, এবং সেই মিছিলে মানুষ মানে বাড়ি থেকে বেরিয়ে, দোকান থেকে বেরিয়ে সকলে, মানে রাস্তায় তিল ধরানোর জায়গা নেই, চতুর্দিকে শুধু লাল পতাকা, লাল বেলুন, আর কলতানের যে গানটা যেটা বেঁধেছে, দারুণ। মানে আমি তো বললাম ওই গান শুনে 50% মানুষ কলতানকেই ভোট দিয়ে দেবে, গানটা এত ভালো হয়েছে। সর্বশেষ প্রশ্ন, আজ বামফ্রন্ট ফিরুক বা না ফিরুক, কিংবা অন্য কোনো দল সরকারে আসবেই, জ্যাকদা সব থেকে বড় প্রশ্ন হচ্ছে এই ইলেকশনে দেখা যাচ্ছে একে অপরকে কুকথা দিয়ে খুব আক্রমণ চলছে, ব্যক্তিগত আক্রমণ কিংবা দলীয় আক্রমণ, যেটাই চলুক না কেন। আমরা ভবানীপুরের ক্ষেত্রে দেখেছি যে ভবানীপুরে এবার পাঁঠা বলি হবে, এরকম একটা ল্যাঙ্গুয়েজ আসছে। এই কুকথার রাজনীতিতে আপনি কি বলবেন? দেখুন, বামপন্থীরা যারা এতদিন সরকার চালিয়েছেন এবং যারা বামপন্থী নেতা, আপনি দেখবেন কেউ কুকথা বলেন না, কারণ কুকথা বলার প্রয়োজন পড়ে না। কুকথা তারাই বলেন যাদের বলার অন্য কিছু নেই। বামপন্থীরা প্রত্যেক দিন মাঠে ময়দানে রাস্তায় রুটি রুজি শিক্ষার কথা বলছেন, তারা সেটা নিয়েই বলবেন, সেটা নিয়েই তাদের আন্দোলন। আজকে বাম আসুক বা না আসুক, রাস্তাতে আপনি বাম নেতাদের পাবেন, বাম লিডারদের পাবেন, যে তারা প্রত্যেক দিন দাঁড়িয়ে রুটি রুজি শিক্ষার কথা বলবেন এবং সেটা নিয়েই আন্দোলন করবেন। আজকে দেশের রুটি রুজি শিক্ষার হালটা যেখানে নিয়ে গেছে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার দুয়ে মিলে, তো তাদের কাছে ধর্ম নিয়ে বক্তব্য আর একে অপরের নামে কাদা ছোড়াছুড়ি ছাড়া অন্য কোনো বক্তব্য তো নেই, কারণ তারা তো এই কাজগুলো এতদিনে করতে পারেননি, আগামী দিনেও করতে পারবেন না, সুতরাং তারা কি বলবেন, তাদের বলার কিছু নেই। আশা করছেন বামফ্রন্ট ফিরে আসবে এইবার? নিশ্চয়ই মানুষ আশায় বাঁচে, আমাদের তো আশা করতেই হবে। আশা যদি না করি, আশা ছেড়ে দিলে মানুষ মরে যায়, তা আমরা তো মরে যেতে পারবো না। আমরা আছি, আমরা থাকবো। আমরা লোকের কটাক্ষে যে শূন্য, কিন্তু সেই শূন্যই তো মাটি কামড়ে পড়ে লড়াই করছে। লড়াই থাকবে, লড়াই চলবে, জীবনের লড়াই, বেঁচে থাকার লড়াই। আমরা দেখলাম দীপাঞ্জন ভট্টাচার্য ঠিক বেপরোয়াকে কি বললেন, এরকম খবর দেখতে চোখ রাখুন বেপরোয়াতে।